তারকাদের জীবনের নানা অজানা গল্প নিয়ে বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি সজল খান থাকছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজ উপস্থিত আছেন দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী জেবা জান্নাত। জেবা, তোমাকে স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। কেমন আছো? হাই, আমি ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার একটু জান্নাত সম্পর্কে আমি জানি, আসলে জেবা সম্পর্কে একটু জানার ইচ্ছা। জেবার অর্থ কি? জেবা শব্দের অর্থ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে যথার্থ, বাংলায় যেটা বলে। মানে উপহারও কি বলা চলে? এটা হচ্ছে একটা, মানে ফুল মিনিং করলে হবে যথার্থ। জেবা শব্দের অর্থ যথার্থ। আর আমার ফুল নেম হচ্ছে জান্নাতি ফেরদৌসি, এর নিকনেম হচ্ছে জেবা। সো জান্নাতি ফেরদৌসি হচ্ছে আমাদের বেহেস্তের সর্বোচ্চ বেহেস্ত যেটা, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো সেখান থেকে জান্নাতি ফেরদৌসি আমার নাম রাখা। আর নিকনেম আমার ফ্যামিলিতে সবাই যেটা বলে ডাকে সেটা হচ্ছে জেবা, যেটার অর্থ হচ্ছে যথার্থ। বাহ, তোমার কাছে আসলে কি জান্নাত বলে ডাকে সবাই, নাকি জেবা মানে কোনটা বলে আসলে? আমার বাসায় আমার রিলেটিভস যারা, তারপর আমার ফ্রেন্ড যারা, বেশিরভাগ সবাই জেবা বলেই ডাকে। আচ্ছা জেবা, তোমার তো জেবা জান্নাত সম্পর্কে জানলাম। আমার একটু জানা ইচ্ছে যে মানুষ হিসেবে তুমি কেমন নিজেকে মনে করো? মানুষ হিসেবে কেউ তো আমার মনে হয় না নিজেকে খারাপ মনে করে। তো আমার কাছে আমার মনে হয় যে আমি ঠিকঠাক। এখন এটা ডিপেন্ড করে যে আমার সামনের যে মানুষটা, আমার সামনে কে আছে তার উপর ডিপেন্ড করে আমার ব্যবহার, তার উপর ডিপেন্ড করে আমি তার সাথে কিভাবে কথা বলবো। সো ভ্যারি করে মানুষ থেকে মানুষের। আমি মানুষ হিসাবে কেমন সেটা হয়তো আমরা সবাই জানি, অর্থাৎ গ্ল্যামারের এই জগতে সবাই আমরা ক্যামেরার ফেসটাকে দেখি। আমরা আসলে চেষ্টা করি যে সেই গ্ল্যামারের আড়ালের গল্প সবার সামনে তুলে ধরার জন্য। আর তোমার আসলে এমন কোনো আড়ালের গল্প আছে যেটার জন্য আজকে তুমি এই পডকাস্টের জন্য তুমি প্রস্তুত? আমার হিডেন ওরকম কিছুই নেই, আমি সবকিছু সবই বলে দিয়েছি। হ্যাঁ, আমার এরকম কোনো প্রবলেম নাই যে আমার এই একটা হিডেন জিনিস আমি কোথাও শেয়ার করিনি। আই ডোন্ট হ্যাভ এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, নিয়মিত তোমাকে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাকে নিয়ে কেউ আলোচনা করছে, কেউ সমালোচনা করছে। আমি যদি বলি এই যে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে মানে এটা নিয়ে কত ডিসকাশন হলো, কত নিউজ হলো। আসলে কন্ট্রাক্ট ম্যারেজ এটা কি আসলে, আমাকে একটু বলো তো আজকে। কন্ট্যাক্ট ম্যারেজ নিয়ে অনেক কথা হয়েছে এ পর্যন্ত। তো কন্ট্যাক্ট ম্যারেজ আমি তো বললামই, আমি কোনো সিনেমাতে কোনো সাইনিং হয় নাই আমার, আর সিনেমা করার কোনো প্ল্যানিংও এ পর্যন্ত ছিল না। সো অনেক ডিরেক্টর আমাকে এটাও বলেছে যে তুমি এত ভালো ভালো কাজের অফার পে করলো না, পরে এই কাজটা কেন করলো। সো যেটা হয়েছে যে পোস্টারে যখন আমার নিজের ছবিটা দেখলাম তখন বুঝলাম যে তার সাথে আমার একটা নাটক করা হয়েছিল, মানে সেখানে সে ডিরেকশন দিয়েছে অ্যাকচুয়ালি, আবার অ্যাক্টিংও করেছে। তো সেখান থেকে কিছু কিছু ক্লিপস সে ইউজ করেছে এই মুভিতে। তো আমার মনে হয় যে টোটাল মিলে হাইস্ট 5 মিনিট মনে হয় মুভিতে ইউজ করেছে আমার ফুটেজগুলো। তো পরে আমি এটা নিয়ে প্রোটেস্টও করি, আমি অনেক নিউজও হয় এটা নিয়ে, তারপরে আমি হচ্ছে মিনিস্ট্রিতেও যাই। তো আমার পক্ষ থেকে যা যা করার আমি করেছি। আচ্ছা, বিব্রতকর অবস্থায় তো অনেকেই পড়েন। তোমার এই সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, সবিজে কাজ করতে গিয়ে এমন কোনো ঘটনা আছে যেটা তুমি আজও মনে রেখেছো যে এটা আসলে ভোলার মতো না? ভালো এক্সপিরিয়েন্স বলবো নাকি খারাপ এক্সপিরিয়েন্স? খারাপটাই শুনি। খারাপ এক্সপিরিয়েন্স বলতে, মিডিয়াতে থাকে কিছু কিছু মানুষ যে বলে একরকম কাজ করবে, পরে যে দেখি কাজের কোয়ালিটি খুব বাজে হয়ে যায়। তো প্রথমের দিকে যেটা হতো যে আমি তো তখন লাইক ফর্মালিটি বুঝতাম না, তো তখন আমি আমার ভেতর থেকে যেটা আসতো ওটা বলতাম আগে। তো পরে যেটা দেখলাম যে এরকম আসলে যদি করতে থাকি তাহলে আমার হেটার্স বেড়ে যাবে মিডিয়াতে। তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখন সুন্দর করে ব্যালেন্স করার ট্রাই করবো। তো ব্যালেন্স করতে যখন গেলাম তখন দেখি যে মানে ভদ্রতার খাতিরে অনেক কিছু করছি, সেগুলো মানুষ হচ্ছে সরলতাভাবে ইউজ করছে ভেবে। তো পরে আমি ভাবলাম যে না, আমার আসলে আগে যেরকম ছিলাম সেরকমই আমার ব্যাক করা উচিত সেটাতে। সো এখন সেটা আবার মেনটেন করছি। এখন কি ভদ্রতা বজায় রাখছো? ওই যে বললাম, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন হচ্ছে যার সাথে যেমন। হ্যাঁ, যার সাথে যেমন, ওটাই ট্রাই করছি। আচ্ছা, সবিজে এই যে কাজের জায়গা, মানে এখানে তো অনেকের সাথেই কাজ করতে হয়, নিজেকে ব্যালেন্স করে চলতে হয়। মানে দিন শেষে কি মনে হয় না যে আসলে সবিজে কেন কাজ করছি, বা না করলেই ভালো হতো? এটা আমার প্রতিদিন মনে হয়। লাইক আমি যখন হচ্ছে শুটিং করতে যাই তখন যখন দেখি যে আমার প্রবলেম হচ্ছে যে যখন এমন এরিয়াতে শ্যুট করতে হয়, লাইক সেখানে ইলেকট্রিসিটি অনেক সময় ধরে থাকে না, তারপরে মশার অনেক ইস্যু আছে, তারপর হচ্ছে যে হাইজিন মেনটেন হয় না, তারপর হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তারপরে লেট নাইট শুটিং করতে হয়, পরের দিন আর্লি মর্নিং কল টাইম থাকে, আবার শুটিংয়ের জন্য অনেক দূরে যেতে হয়। তারপর হচ্ছে দেখা যায় যে ওয়াশরুম ঠিক নাই,
তো ডিহাইড্রেশন হয়ে যায়, তো তখন আমার মনে হয়েছে না আজকেই শেষ, আর কাজ করব না। তারপর যখন দুদিন বাসায় বসে থাকি তখন মনে হয়েছে ইউজলেস লাগছে, কেন কাজ করছি না, কাজ করলে মানুষের মধ্যে থাকলেই ভালো লাগে, তো তখন মনে হয়েছে না আবার কাজ করা উচিত। সবুজের কাজ তো অবশ্যই গ্ল্যামারের একটা জায়গা, তো সেখানে কাজ করতে গিয়ে মেয়েদেরকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হতে হয়। তোমার ক্ষেত্রেও হয়তো বা হয়েছে। তোমার কাছে আসলে মনে থাকার মতো এমন কোনো ঘটনা আছে? হ্যারাসমেন্ট বলতে আমি না ওরকম ফেস করিনি কখনো। লাইক থাকে না যে অনেকে বলে যে মিডিয়াতে এরকম করেছে সেরকম করেছে, লাইক এখানে হচ্ছে কেউ থাকে না যে জোর করে কিছু করবে, এরকম আমি কখনোই দেখিনি। এটা হতে পারে যে কেউ কাউকে পছন্দ হতেই পারে, সেভাবে প্রপোজাল দিতেও পারে, এখন ডিপেন্ড করে কে কিভাবে এটা নিচ্ছে। তো কারো কাছে যদি মনে হয় যে না আমি ওকে উইথ দ্যাট, দেন সে সেটার জন্য চলে যাবে। এখন যদি মনে হয় যে না আমি এটার জন্য রেডি না, বা আমার এই জিনিসটা ভালো লাগে না, বা আমার এই পার্সনকে পছন্দ না, বা এভাবে অ্যাপ্রোচ করা পছন্দ না, তখন রিজেক্ট করে দেবে। ইটস ভেরি সিম্পল। তো আমার ক্ষেত্রে এটা প্রথমের দিকে হতো, তখন হচ্ছে অনেক অনেক ধরনেরই লাইক প্রপোজাল পাইতাম, এরকম না যে হ্যারাসমেন্ট হয়েছে এরকম না, প্রপোজাল দিত অনেকে অনেক ধরনের। তো যেটা হতো যে এটা ক্যারিয়ারের প্রথম 1-2 বছর হতো, এখন ফেস করি না বললেই চলে। এখন মানে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু হয় না? সোশ্যাল মিডিয়াতে সবসময় যেটা হয় যে কিছু হেটার্স থাকবে, কিছু ফ্যান ফলোয়ার্স থাকবে, কিছু ভালোবাসার মানুষ থাকবে, কিছু মানুষ সবসময় ট্রোল করতেই থাকবে, তো এগুলো ফেস করি, এগুলো নর্মাল। পাবলিক ফিগার হলে মানুষ এটা করবেই। পরিবার থেকে কখনো কোনো মানে সবুজে কাজ করেনি কখনো কোনো বাধা বা কিছু আসছে? আমার হচ্ছে পরিবার থেকে লাইক আমি তো ছোট থেকে অনেক ফ্রিডম পছন্দ করি, লাইক আমার যেটা পছন্দ আমি সেভাবে চলতে পছন্দ করি। তো হচ্ছে আমার প্যারেন্টস আমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে কোনো কিছুতে না করতে পারে না, তো অ্যাডজাস্ট করে নেয় অনেক সময়, আমি যেটা বুঝি। তো হচ্ছে আব্বু আমার মনে হয় যে এই সেক্টরে আছি এর জন্য হচ্ছে মানে সে আফসোস করে এরকম না, বাট সে চায় যে ক্যারিয়ারের দিকেও লাইক আমার এডুকেশন যে ক্যারিয়ার সেখানেও ভালো কিছু করি। আর আম্মু সাপোর্ট করে, লাইক আমার ড্রামা ভিউয়ার প্রথম আমার মাই আমার ড্রামাটা দেখে এবং সে ভুল ধরে যে তোমার ড্রেস আপটা আর একটু বেটার হতে পারতো, তোমার মেকআপটা আর একটু বেটার হতে পারতো, তবে তুমি এই জায়গাটা অ্যাক্টিং আরো ভালো করতে পারতো। সো আমার কাছে এটা খুব পজিটিভ লাগে। I feel like I'm blessed. Yeah. আচ্ছা আচ্ছা, আমাদের দেশে তো ওই যে শোবিজ জগতের অভিনেত্রীরা খোলামেলা পোশাক বা হয়তো সুইমিং পুলে গিয়ে ছবি তুলছে, সেটা নিয়ে অনেক সমালোচনা হয় বা ট্রলিং এর শিকার হতে হয়। তোমার ক্ষেত্রে হয়তো হয়েছে, আমি দেখেছি। তো সেক্ষেত্রে মানে ওই সময়টা আসলে তোমার কি কখনো তুমি ডিমোটিভেট হও যে না এটা থেকে সরে আসি বা কিছু করবো না এই ধরনের? আমি এটা হচ্ছে আমি যখন ছবিগুলো তুলতাম, অবশ্যই এটা বাংলাদেশে না দেশের বাইরেই তোলা হতো, অ্যান্ড থাকে না যে মানুষের শখ হতেই পারে যে আমি এরকম একটু ছবি তুলবো, তো আমি ওইরকম সিম্পল চিন্তা ভাবনা থেকেই কিছু শ্যুট করেছি দেশের বাইরে যাওয়ার পরে। তো পরে যেটা হয় যে এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়, তারপর খুব বেশি লাইক আলোচনার টপিক হয়, অনেক দেখলাম যে নিউজ চ্যানেলে নিউজ করছে, তারপরে হচ্ছে অনেক কিছু ইস্যু হচ্ছে। পরে আমি দেখলাম যে আচ্ছা আমার ফলোয়ার্সরা কি বলে, তো তখন কমেন্টে দেখলাম যে পজিটিভের বেশি নেগেটিভ কমেন্ট বেশি। তো তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা তারা হয়তো পছন্দ করছে না, ওকে একটু চেঞ্জ করে দেখি ড্রেস আপ সেন্স, তারপরে কি হয়। তারপরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন থেকে আর ওরকম পোস্ট করবো না। তারপরে বেশ কিছুদিন যাবত আমি এ ধরনের পোস্ট করছি না। তো দেখলাম যে না, ভালো ড্রেস পরে ছবি তুললে মানুষ নেগেটিভ কমেন্ট কম করে না যে এরকম না, বাট করে, যারা করবে তারা সবসময় করবে। সো ওই নেগেটিভ কমেন্টের পরিমাণ এখন কমে এসেছে। তো তখন আমার মনে হয়েছে আমার হচ্ছে চেহারা, আমার কাজে প্রাধান্য দেওয়া বেশি উচিত, বিকজ লাইক ড্রেস তো যে কোনো টাইপের পড়তেই পারি, লাইক সুইমিং পুলের ড্রেসে তো আমার চেহারা চেঞ্জ হয়ে যায় না, রাইট? তো আমি সালোয়ার কামিজে আমার চেহারা চেঞ্জ হয় না। সো ড্রেস আসলে মানুষকে জাজ করতে পারে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ড্রেস নিয়ে যেহেতু এত প্রবলেম, ড্রেস অপশনস চেঞ্জ করে ফেলি, তো আমি চেঞ্জ করে ফেলেছি। এই তো আমরা ক্যামেরার সামনের জেবা জান্নাতকে দেখেছি, তবে ক্যামেরার পিছনে জেবা জান্নাত কেমন সেটা একটু জানার চেষ্টা করব, তবে ছোট একটি বিরতির পর। দর্শক আপনারা দেখছেন স্টার কাস্ট, আজ আমার সাথে আছেন জেবা জান্নাত। আড্ডা কিন্তু এখনো শেষ হয়নি, আরো আড্ডা নিয়ে ফিরছি একটু পরেই। থাকুন বিজয় টিভির পর্দায়। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দা, আপনারা দেখছেন স্টার কাস্ট এবং আমার সাথে আছেন জেবা জান্নাত। জান্নাত, কথা হচ্ছিল ক্যামেরার পিছনের মানুষ, আসলে জেবা জান্নাত আসলে পিছনের মানুষ হিসাবে কেমন এটা একটু জানার জন্য। ক্যামেরার সামনে তো তোমাকে অনেকবার আমরা দেখেছি যে তোমার গ্ল্যামার বা তোমার কাজ সবকিছুই,
সেই ক্যামেরার পিছনে জেবা জান্নাত আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে? ক্যামেরার পেছনে বলতে কি মানে তুমি পার্সোনাল লাইফ বাসায় নাকি হচ্ছে ব্যক্তিগত জীবনে তুমি আচ্ছা কেমন? ব্যক্তিগত জীবনে আমি হচ্ছে ক্যামেরার সামনেও যেমন পেছনেও মোটামুটি তেমনই, কিন্তু থাকে না যে অনেক কিছু ডিফারেন্ট হয়ে যায়, লাইক ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে এরকম না। বাট আমার যেটা হয় যে ক্যামেরার সামনে দেখা যায় যে হ্যাঁ অনেক লাইক রাগারাগি করছি, মারামারি আচ্ছা। করছি, মানে মামাস গার্ল বা পাপাস গার্ল এরকম না। লাইক এমনিতে যখন ক্যামেরার পেছনে থাকি বেশিরভাগ সময় আমি লেজি টাইম পার করি, লাইক দেখা যায় যে শুয়ে থাকি বা টিভি দেখি বা গেমস খেলি বা ঘুরতে যাই, খেতে যাই, এই তো, আর কিছু করা হয় না। রিলেশনশিপ বা এসব কিছু কখনো মানে তোমার মন থেকে হয়নি? রিলেশনশিপ ছিল লাইফে, বাট সময়ের সাথে সাথে এখন বেশি রিয়েলিস্টিক লাইফ লিড করছি, তো এখন আই ডোন্ট বিলিভ ইন রিলেশনশিপ টু বি অনেস্ট। কেন? এটা মানে তার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছো এমন কিছু সেই কারণে? কষ্ট পাওয়ার জন্য না, আমার হচ্ছে যেটা মনে হয়েছে যে আমি আসলে রিলেশনশিপের জন্য ফিট না। বিকজ থাকে না যে রিলেশনশিপে থাকলে অনেক কিছু মেনটেন করতে হয়, লাইক কমিউনিকেশন সবসময় রাখতে হয়, তারপর হচ্ছে যে পাশের মানুষটার ভালো খারাপ চিন্তা করতে হয় যে আমার কোন আচরণে সে কষ্ট পাচ্ছে। তো এগুলো যখন করতে যাই তখন আমার কাছে সাফোকেশন লাগে মিনস আমার 24 আওয়ার্সের খবর আমি মানে আরেকজনকে সবকিছু কেন মেনটেন দিব? করে হ্যাঁ। চলাটা। হ্যাঁ, যে 24 আওয়ার্সের খবর আরেকজন কেন জানবে, তারপরে তার কষ্ট লাগায়, তার ভালো লাগায়, আমার কি যায় আসে, আমার নিজের কথা কেন চিন্তা করবে না সে। তো এগুলো আমার মনে হয় যে না, আমার জন্য রিলেশনশিপটা না। তুমি রিলেশনশিপে যেতে চাও না, কিন্তু তোমার বিয়ের খবর উঠেছিল অনেকবার যে যেবা বিয়ে করেছে। আচ্ছা, ওই প্রসঙ্গে না যাই, তবে তুমি কবে বিয়ে করবে, কি করে মানে কি ঠিক করলে? আমি অনেক আগে একটা ইন্টারভিউ, এটা মনে হয় 24-এর দিকে হবে, তখন আমি বলেছিলাম যে 25-এ বিয়ে করব। বাট 25-এ এসে লাইফটা এত রিয়েলিস্টিক হয়ে গেছে, তখন মনে হয়েছে যে না, একটু টাইম নেই। অ্যান্ড 25-এর লাস্টের দিকে একটা প্র্যাঙ্ক করেছিলাম যে আমি বিয়ে করছি, তো এটা নিয়ে অনেক নিউজ হয়। তো তারপর হচ্ছে যে দেখা যায় যে আমি বিয়ে করিনি আসলে। তো তারপরে থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমার বিয়ে করা উচিত। তো যখন মনে হবে যে বিয়ে করা উচিত, আমি মানে হচ্ছে এখন আর বছর বলতে চাচ্ছ না? না, বছর বলতে চাই না বলতে কি, আমি আসলে নিজে ঠিক করতে পারতেছি না যে আমার ঠিক হতে বা আমার একটা রিলেশনে ফিট হতে আসলে কতদিন সময় লাগবে, যে যখন মনে হবে যে না, আমি আরেকটা মানুষের জন্য রেডি। আচ্ছা, শোবে যেহেতু লিঙ্ক আপ বা এই যে রিলেশনশিপে জড়ানো, এটা প্রায় শোনা যায়, অনেকে বলে না, অনেকে গেস করে যে তার সাথে পরিচালকের সাথে আছে, প্রযোজকের সাথে বা নায়কের সাথে বা মিডিয়ার যে কেউ কারোর সাথে আছে। তো তোমার ক্ষেত্রে তো এরকম অনেক বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা উঠেছিল। আর তো এই ধরনের কথা যখন হয় তখন তুমি কি করো? আমার হচ্ছে, আমি তো বললাম যে রিলেশন ছিল না, যে এটা আমি কিন্তু বলিনি। আই ওয়াজ ইন রিলেশনশিপ, বাট আমি এখন রিলেশনশিপ বিশ্বাস করি না। তো এখন হচ্ছে পরিচালক, তারপর হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস, এগুলো নিয়ে যখন কথা হয়, আমার কোনো পরিচালকের সাথে প্রেম ছিল না। বাট আমি হচ্ছে, আমার অনেক পরিচালক ফ্রেন্ড আছে যাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। তারপরে হচ্ছে যে অ্যাক্টরের কথা বলবো, আমার অনেক অ্যাক্টর আছে যাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। লাইক অনেকে মনে করে তার সাথে আমার রিলেশনশিপ, বাট আমাদের ফ্রেন্ডশিপ খুবই ভালো। তো হয় না যে বললাম তো রিলেশনশিপে, আই ওয়াজ ইন রিলেশনশিপ অ্যান্ড হচ্ছে এখন আমি বিশ্বাস করি না রিলেশনশিপে, বাট যাই ছিল আমি সবসময় ক্যামেরার সামনে ওপেন ছিলাম। বিয়ের বিষয়টি বলছিলাম যে লাইফ পার্টনার তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে বাকি জীবনের সঙ্গে। সেক্ষেত্রে তোমার পার্টনার যদি তোমার মনের মতো না হয়, হয়তো দেখলে একরকম, বিয়ের পরে আর এক রকম হয়ে গেল, কি করবে তখন? দেখলাম একরকম, বিয়ে করার পরে যদি আরেক রকম হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, মানুষের জীবনে তো বিয়ে একটাই হয়, সো আমার সহ্য করতে হবে, কিছু করার নেই। ছেড়ে দিব না? না, ছেড়ে কেন দিব? বিয়ে হয়ে গেলে আমি ছেড়ে দিব না। সে যদি মনে করে যে সে আমার সাথে থাকতে পারছে না, তাহলে সে চলে যাবে। মানে আমি মানুষের ফ্রিডমকে বিলিভ করি, আমি তাকে ফ্রিডম দিব। অ্যান্ড আমি যেহেতু বিয়ে করে ফেলেছি, তো ও পারফেক্ট না বলে কি তাকে ছেড়ে আমি আরেকজনের কাছে যাই, সে যে পারফেক্ট হবে সেটা কিন্তু আমি জানি না। সো আমি ট্রাই করবো তাকে পারফেক্ট করার জন্য, বাট আমি হচ্ছে ফোর্স করবো না। আমি বলবো যে এই জিনিসগুলো আমার পছন্দ না, তারপরেও যদি সে সেই জিনিসগুলো না চেঞ্জ করে, তো আমি চেঞ্জ করতে বলবো না, বাট ও আমার সাইড থেকে প্যারা খাবে। ও আমার সাথে যেরকম বিহেভ করবে আমি এরকম বিহেভ করবো। ওই সময় তো অনেক দ্বন্দ্ব হতে পারে, সেই দ্বন্দ্বর কথা একটু জানবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, আজ আমার সাথে আছেন জেবা জান্নাত। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, কোথাও যাবেন না, থাকুন বিজয় টিভির পর্দায়।
দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন স্টার কাস্ট। আজ আমার সাথে আছেন জেবা জান্নাত। জেবা, কথা হচ্ছিল দ্বন্দ্ব নিয়ে। বিয়ের পরে যদি স্বামীর সাথে দ্বন্দ্ব হয়, ঝগড়াঝাটি হয়, তখন নিজেকে কি ছাড় দিবা নাকি ঝগড়ায় তুমি জিততে চাবা? আমি আগে খুব ঝগড়া করতাম, লাইক আমার মতো না হলে বা পারফেকশন না হলে বা আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না সেটা আমার মনের মতো না হলে খুব ঝগড়া করতাম। তো এখন আস্তে আস্তে আমার মনে হচ্ছে বড় হচ্ছি, ম্যাচিউর হচ্ছি, তো এখন আমি কিছুই বলি না, আমি জাস্ট আমার মতো চুপ হয়ে যাই। সে যদি তার নিজের ভুল নিজে বুঝতে পারে তাহলে ওকে ফাইন, আর যদি না বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আর আমার বিয়ের পরে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো কথাবার্তা মানে কাটাকাটি বা দ্বন্দ্ব হয়ে যায়, তো তখন আমি আমার মতো চুপচাপ থাকবো। তো সে যদি ট্রাই করে আমার সাথে কথা বলবে, সে যদি না ট্রাই করে আমার মাকে বলবে, মা এসে আমাকে বুঝাবে, ওকে ফাইন। আমি নিজের থেকে যে সরি বলবো না। এই যে সবিজের বিষয়ে একটু ফিরে যাই, কে কারো উপর উঠবে এরকম একটা যে প্রতিযোগিতা কাজ করে, এটা আসলে তুমি কিভাবে দেখো? এবং সেটা করতে গিয়ে আবার দেখা যায় যে অনেকের নেগেটিভ কথাবার্তাও ছড়ায়। শোবিজে উপরে ওঠার জন্য আসলে কাজটা গুরুত্বপূর্ণ। তো এখানে যে থাকে না যে দুই একটা কথা বলে উপরে ওঠা যায় না, আসলে এটা যেটা হয় সেটা ভাইরাল হয়। ভাইরাল ইজ ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে পপুলার হওয়া বা হচ্ছে ভালো কাজ নিয়ে এখন তো উপরে ভাইরালটাই থাকা। হচ্ছে মেইন ফোকাস। আমার যেটা মনে হয় যে অনেকেই চাচ্ছে যে রাতারাতি একটা নিজের ফ্যান ফলোয়ার বাড়ানো বা ভিউজ বাড়ানো। রাতারাতি যেটা হয় আসলে সেটা রাতারাতি চলেও যায়। যে ফ্যান ফলোয়ার রাতারাতি আসে সে মানুষকে ভুলতেও 1 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে, তারপর আবার মানুষ ভুলে যায়। সো কাজের মাধ্যমে আসলে সারা জীবন মনে রাখা যায়। এই যে এখানে যাদের ছবি, তো তারা কিন্তু আজকে নেই, অনেকে মারাও গেছে, কিন্তু আমরা তাকে এখনো মনে রাখি কিসের জন্য? তার কাজের জন্য। সে যদি আসতো, 2টা ভাইরাল কথা বলতো, তো পরের দিন চলে যেত, আমরা জানতাম না হুইজ রাজ্জাক স্যার। সো ইয়া, কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের জীবন তো এরকম পজিটিভ নেগেটিভ অনেক কিছুই থাকে। আর নেগেটিভ তোমাকে কি কখনো ডাউন করে যে কথাগুলো আসে? নেগেটিভ কথা, হিউম্যান যেহেতু, সেহেতু নেগেটিভ কথা বললে একটা না একটা সময় খারাপ লাগবে। লাইক আমি এখন দেখলাম, ইগনোর করলাম, রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হবে যে এই কথাটা আমাকে কেন বললো, তার মানে মনে হয় এটা এরকম বা এরকম এরকম অনেক সময় মনে হয়। তো যখন মনে হয় তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এই কথাটা কি ঠিক নাকি ভুল। তো তখন আমি নিজেকে জিজ্ঞেস করি, যদি মনে হয় যে না ঠিক না, তখন মনে হয় লেটস ইগনোর ইট। আর যখন মনে হয় যে না এটা আসলে সত্যি সত্যি কথাই বলেছে, তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, কিভাবে ঠিক করা যায়, এটা ট্রাই করি আর কি। যেবা জীবনে তো অনেক সময় মানুষ অনেক অনিশ্চয়তায় ভোগে। তোমার ক্ষেত্রে কি এটা হয়েছে? অনিশ্চয়তা বলতে কোন ক্ষেত্রে? মানে আমার কেরিয়ার বা আমার আসলে কি করব, আমার সবকিছু মিলিয়ে যদি বলি। অনিশ্চয়তা, আমি হচ্ছে মিডিয়া নিয়ে আমার কোনোদিন প্ল্যানিংও ছিল না, বাট মিডিয়া আমাকে যা কিছু দিয়েছে তা অনেক বেশি আমার চাওয়ার থেকে। অনেকে লাইক কাজ করার পরে 7 বছর 10 বছর লেগে যায় যে লাইমলাইটে আসতে, তো আমি 3 years 4 years মেবি মিডিয়াতে, তাও খুব একটা কাজ করেছি অনেক এরকমও না, বাট মোটামুটি মানুষ আমাকে চেনে, তো এটা আমার কাছে বোনাস। আচ্ছা, তোমাকে যদি আজকে সবকিছু ছেড়ে দিতে বলা হয়, তাহলে সবিজের কোন বিষয়টি তুমি মিস করবে? আমি যদি এক কথায় জানতে চাই। আমি যদি ছেড়ে দিই, লাইক মিডিয়াতে যেরকম প্যাম্পারিং করা হয়, লাইক আমি যখন শুটিংয়ে যাই সকাল থেকে রাত পর্যন্ত, আমাদের প্রোডাকশনে যারা অনেক খাটাখাটি করে, তো তারা হচ্ছে তাদের একটা ভালোবাসা পাই আমি, আপু কি খাবেন, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তারা আমার অনেক আপন, এরকম ফিল হয়। সো এটা ছেড়ে দিলে এটা আমি পাবো না। তারপরে এই যে এতগুলো ক্রাউড, আমি যেহেতু বললাম যে আমার ফ্যামিলি ছোট, আমার বাবা মা আর আমি, আর আমার ফ্রেন্ডও ওরকম নাই, তো মিডিয়া আমার কাছে ফ্যামিলির মতো। সো আমি যদি ছেড়ে দিই তাহলে আমি সব মানুষকে মিস করা শুরু করবো। লাইক ওখানে একটা মাত্র জায়গা যেখানে আমি অনেক মানুষের সাথে মিশতে পারি। আরেকটা যেটা মিস করবো সেটা হচ্ছে আমাকে যখন পর্দায় দেখে তখন মানুষ মনে রাখে, তো যখন কাজ করবো না লাইক ভুলে যাবে আমার চেহারা। তো তখন দেখা যাবে যে এখন যেরকম ডক্টরের কাছে গেলে যে আচ্ছা ও এসেছে, ওকে আরেকটা আলাদা চেম্বার দাও, একটু আলাদা করে বসুক বা তাড়াতাড়ি একটু সার্ভিস দেই, তো এটা জাস্ট মেডিকেল সেকশনে না, সব সেকশনেই হয়। তো এই জিনিসগুলো আমি আসলে মিস করবো, যে স্পেশাল কেয়ার পাওয়াটা। ব্যক্তি জীবনে কাউকে মিস করো এমন কিছু? ব্যক্তি জীবনে আমি মিস করি আসলে আমার গ্র্যান্ড প্যারেন্টসকে, আমার আব্বুর সাইডেরও আমার আম্মুর সাইডেরও। তারা আমাকে অনেক ভালোবাসতো, তো তারা মারা গেছে। আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন তাদের আল্লাহ যেন জান্নাতবাসী করে। তো তাদের সাথে আমার মুহূর্ত খুব ভালো কাটছিল, তারা আমাকে অনেক লাভ করতো। তো এই ভালোবাসা আর কি আমার দাদা দাদি নানা নানি মরে যাওয়ার পরে আর পাই নাই। একমাত্র বাবা মা আছে এখন, আর ওরকম ভালোবাসা পাইনি। যেবা অনেক কথাই আসলে তোমার সাথে দরকার, আসলে অনেক কিছু জানার দরকার, তবে সময় সীমিত। আরেকটু জানার ইচ্ছে যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে জীবনে কখনো কম্প্রোমাইজ করেছো কিনা কোনো বিষয়ে? কম্প্রোমাইজ
কম্প্রোমাইজ আমার যতদূর সম্ভব আমার মনে হয় যে আমি কম্প্রোমাইজ কিছুতেই করিনি। আমার যেটা মনে হচ্ছে আমি করব সেটা আমি করব। যদি কেউ পছন্দ না করে, আমার যদি আশেপাশের মানুষ হয় তাহলে আমি তাদের সঙ্গ ত্যাগ করি। আর যারা বাইরের মানুষ তাদেরকে তো আমি তাদের কথা আমার কিছু যায় আসে না। আর যদি খুব কাছের মানুষ হয় আমি একটু আরেকবার চিন্তা করে দেখি যে আমার কি কম্প্রোমাইজ করা উচিত নাকি উচিত না। তো তখন মনে হয় যে না, তোমার আসলে নিজের কথাটাই শোনা উচিত, বিকজ পরে তুমি রিগ্রেট করবা। বলে না যে মানুষের কথা শুনে রাজা হওয়ার থেকে নিজের কথা শুনে গরিব হওয়া ভালো। তো তখন আমার মনে হয়েছে না, আমার কম্প্রোমাইজ করা উচিত না। সো আই ডোন্ট। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি থিঙ্কার নাকি আসলে ওভার থিঙ্কার, আসলে কি নিজেকে কি মনে করো? সামটাইমস থিঙ্কার, সামটাইম ওভার থিঙ্কার। তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। স্টার কাস্টের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে কিনা? দর্শকদের যেটা সবসময় বলি ওটাই বলবো যে নেগেটিভিটি না ছড়াতে, আর আমাদের কাজকে অনেক বেশি সাপোর্ট করতে, আর আমাদের জন্য দোয়া করতে, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করতে। যেবা তোমার জন্য শুভকামনা রইল এবং তোমার আরও ভালো ভালো কাজ আমরা দেখতে চাই, সেই আশায় আমরা হয়তো সামনের দিনগুলোতে থাকবো। দর্শক, আপনারা দেখছিলেন স্টার কাস্ট। আজ আমার সাথে ছিলেন জেবা জান্নাত। আগামী এপিসোডে নতুন কোনো তারার সাথে আমি সজল খান থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় টিভির পর্দায় থাকবেন।